হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি গরুর গোশতটা কিভাবে আমরা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রথমে আমি এলাচ দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, কিছুক্ষণ ভেজে তারপর তেজপাতা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভাজবো, ভেজে নেব। তারপর মশলাগুলো কষাতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এবার আমি দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে কতক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা কাঁচা যে একটা গ্রান থাকে সেটা আসে না। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আরেকটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে কম হয়েছে। তো যাই হোক, এভাবেই ভাজতে থাকবো কিছুক্ষণ, কারণ কিছুক্ষণ ভেজে নিলে দেখা যায় যে গন্ধটা আসে না। এবার ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দেব। আদাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ ফ্রিজে রাখা হয়। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর হালকা একটু পানি দিয়ে দেব। হালকা একটু পানি দেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি, আগে স্কিনে আসে নাই। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন দানা দানা হয়ে না থাকে। ভিউয়ার্স, আমার ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলা কষ্ট হচ্ছে। যাই হোক, তাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সজের গুঁড়ো। জিরা আর সজের গুঁড়ো আমি অত বেশি নিচ্ছি না, কারণ আমার গোশতের পরিমাণ কম, যার কারণে এগুলো একটু কম কম দিচ্ছি। গরুর গোশতের ঝালটা একটু বেশি লাগে। যদি ঝাল কম হয় তাহলে গরুর গোশতটা খেতে ভালো লাগে না। তো আমি আর একটু মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হওয়ার কারণে। আর আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা পারলে একটু কম দিতে পারেন। যাই হোক, ভালোভাবে এবার মিশিয়ে নিলাম। এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালোভাবে কষাবো। কষানো শেষ আমার। এবার আমি গোশতটা দিয়ে দিব। মশলাটা এভাবে কষাবেন যেন তেল তেল উঠে উপরে, তারপর বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, যে তরকারির মশলা কষানোটা সুন্দর হবে ওই তরকারিটা খেতেও ভালো হবে, রান্নাটাও ভালো হবে। যাই হোক, আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এবার আমি গোশতটা কষিয়ে নেব। আমার যে পরিমাণ গোশত আছে ওই পরিমাণে আমি মশলা দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ গোশত নেন তাহলে বেশি পরিমাণ মশলাও দিতে হবে। এবার আমি গোশতটা দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষাবো। এমনভাবে গোশতটা কষাবেন যেন কষানিতেই সিদ্ধ হয়, কারণ গোশতের তরকারিতে বেশি ঝোল দিলে ভালো লাগে না। কষিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে একটু ঝোল দিতে হয়। তো আমরা তো কষিয়েই সিদ্ধ করে ফেলি। এবার আপনারা কীভাবে রান্না করেন সেটা আপনাদেরই রুচি। যাই হোক, সবার রান্না তো এক না। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গোশতই হোক বা যে কোনো সবজি হোক, ঢেকে দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, তরকারিটা সিদ্ধ হওয়ার পর কিছুটা ঝোল দিয়ে আমি বাহিরে চলে আসি। এসে দেখি গাছে একটা পেঁপে পাকছে। পেঁপেটা খুব বড় ছিল, সুন্দর হয়ে পাকছে। তো ভাবলাম পেড়ে নিয়ে যাই। পেঁপে গাছটা আবার রান্নাঘরের পিছনেই ছিল। ঝুড়িতে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, তখন গাছটা পড়ে গেছে। তো তারপরও দেখি পেঁপে আসছে। যাই হোক, পেঁপেটা অনেক সুন্দর, তো নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দৃশ্য, সব সবুজ ঘাসে ঘেরা। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এখান দিয়ে পরিষ্কার করতে পারতেছি না। যাই হোক, চলে গেলাম। এখন আমার রান্না শেষ। আরও রান্না করেছি ডাউলের বড়া, তারপরে সেঞ্চি শাক ভাজা,
আর পেঁপেটা কাটলাম। পেঁপেটা দারুণ মিষ্টি ছিল। যাই হোক, সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।